আর সাইজিস ভাই একদম প্রথম থেকে বিষয়টা জানতো, সে নিজে দায়িত্ব নিছে পার্সোনালি, আমাকে প্রতিনিয়ত বলতে কি যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমি ভুলে যাই। এদিকে জুলাই আগস্ট আন্দোলন চলাকালীন সমন্বয়কদের সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলেছেন এক তরুণী, ফেসে যাচ্ছে সমন্বয়ক সার্জিস আলম মুখ। এদিকে এমন পরিস্থিতিতে দিনে দিনে দেশের পরিস্থিতি ও খারাপ হতে চলেছে। তবে কি কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার? কি করতে চলেছে সারা দেশে, আর কি বা বলেন সে তরুণী? বিস্তারিত জানতে দেখতে থাকুন। এখন সময় এসেছে সেই ট্রেনিংকে দেশ এবং মানুষের জন্য কাজে লাগানো। এই জায়গায় আপনারা ক্ষমতার অপব্যবহার করতে দেখবেন, আবার বিভিন্ন মানুষের এই নোংরা রাজনীতি করতে দেখবেন, সেই জায়গায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করুন। একটি নতুন বর্বরতা নিয়ে আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিউজ পেপার গুলাতেও নিউজটা হচ্ছে। এখন আন্দোলন চলাকালে নেতাদের দর্শনে অন্তঃসত্ত্বা এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণীকে আন্দোলন চলা অবস্থায় তো ওইখান থেকে হচ্ছে পরে লাস্ট মুহূর্তে সবাইকে বের করে দেয়। দুইজন ছিল, দুজন মিলে পরে হচ্ছে আমাকে ধর্ষণ করে। এটা এখন পর্যন্ত কোনো মিডিয়াতে আসে নাই, কারণ আমি নিজেই আসতে দেইনি। বাট যারা পারতো এটা একটা সলিউশন করতে পারতো, এখনো পর্যন্ত তারা ঘুরতেছে। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বর্তমানে কোনোভাবেই ভালো যাচ্ছে না, কিন্তু এখন সেই ঐক্যে ফাটল ধরেছে। প্রত্যেকে তার নিজের মতো করে কথা বলছে, কেউ কাউকে পছন্দ করছে না, অর্থাৎ সেই ঐক্য এখন আর নেই। যদি বিরাট শক্তি হয়ে যায় তখন কি করবে? হ্যাঁ, চারিদিকে তো আমরা এখনই কিন্তু চিন্তায় পড়ে গেছে। উনি এটা বুঝা ফেলাইছে, খুব কিছুদিনের মধ্যে এটাও বুঝা ফেলাইবে যে হাসিনাকে আমি আশ্রয় প্রশ্রয় দিয়া ভুল করছি। গেল কয়েক মাস ধরে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ছিলেন মরার জন্য প্রস্তুত। এটার অনেকে হালকা নিছে, আবার অনেকে সিরিয়াসলি নিছে। সমন্বয়কদের জন্য একটা হুঁশিয়ারি বার্তা, কারণ এই সমন্বয়ক একটা চিঠি পাইছিলেন মরার জন্য প্রস্তুত। এই মুহূর্তে তিনি মৃত্যুর সাথে পাঞ্জাই লড়ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। 9টা বাজে চাষারা গোল চত্বর থেকে ছাত্রলীগের লোকজনরা আমাকে তুলে নিয়ে যায়। প্রায় 20-25 জনের লোকজন মতো ছিল। তো সেখানে হচ্ছে আমাকে তুলে নিয়ে গিয়ে তুলারাম কলেজের ওইদিকে কলেজ রোড ছিল, কলেজ রোডের গলিতে হচ্ছে মেবি আজমির ওসমানের বাড়ির নিচে আমাকে, ওখানে একটা অফিস ছিল, সেই অফিসে নিয়ে যায়। টেনে হিচড়ে আমাকে মারতে মারতে নিয়ে যায়। আশেপাশে অনেক মানুষজন ছিল, কিন্তু কেউ সামনে আসে নাই আটকানোর জন্য। তো তারা ওইখানে আমাকে মারধর করে আমার ফোন টোন সব কিছু নিয়ে যায়। তারপর সে অফিসে নিয়ে যাওয়ার পর প্রত্যেকটা মানুষ হচ্ছে অনেক বাজে ভাবে কথাবার্তা বলছে, অনেক বাজে গালিগালাজ করছে, আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা বলছে। এমনও কথা বলছে যে আন্দোলন করো, আন্দোলন একদম ভরে দিব, এইসব বাজে কথাও শুনতে হয়েছে। তো ওইখান থেকেও হচ্ছে পরে লাস্ট মুহূর্তে সবাইকে বের করে দেয়। দুইজন ছিল, দুজন মিলে পরে হচ্ছে আমাকে ধর্ষণ করে। এটা এখন পর্যন্ত কোনো মিডিয়াতে আসে নাই, কারণ আমি নিজেই আসতে দেইনি। বাট যারা পারতো এটা একটা সলিউশন করতে পারতো, এখনো পর্যন্ত তারা ঘুরতেছে, তাদের কোনো শাস্তি হয় নাই। সার্জিস ভাই থেকে শুরু করে উমামা ফাতেমা আপু, নুসরত তাবাসসুম, সবাই জানে। উমামা ফাতেমাকে যখন আমি জানাই তখন বলে কি, ও আচ্ছা তোমার সাথে না অনেক খারাপ হয়েছে, আচ্ছা দেখবো না বিষয়টা, শেষ। এইখানেই ক্লিয়ার, মানে ক্লোজ করে দিছে টপিক। নুসরত তাবাসসুম আপুকে জানাই, উনি আমাকে বলে তুই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস। টিএসসি ক্যাফেটেরিয়াতে আমি তার পাশের টেবিলে বসা, তাকে হোয়াটসঅ্যাপে নক করি, সে হোয়াটসঅ্যাপে মেসেজগুলো সিন করে কিন্তু কোনো রিপ্লাই করে না। আর সার্জিস ভাই একদম প্রথম থেকে বিষয়টা জানতো, সে নিজে দায়িত্ব নিছে পার্সোনালি, উনি এই বিষয়টা দেখবে, প্রশাসনের সাথে কথা বলে তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করবে। সে আমাকে প্রতিনিয়ত বলতে কি যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমি ভুলে যাই, অনেক কাজে থাকি তো, ব্যস্ত থাকি, তুমি আমাকে মনে করিয়ে দিও। আমি প্রতিদিন তাকে হোয়াটসঅ্যাপে নক করতাম, ভাই আমার বিষয়টা কি দেখছেন, কিছু করছেন? সে হঠাৎ করে হচ্ছে প্রায় 1 মাস পর আমাকে মেসেজের রিপ্লাই দিল, প্রত্যেকদিন মেসেজ সিন করে, কোনো রিপ্লাই নাই। একদিন হঠাৎ করে রিপ্লাই দিয়ে বললো কি আমি কাজে অনেক ব্যস্ত আছি,
পরে তোমার এই বিষয়টা নিয়ে দেখব। ঘটনা ওখানেই ক্লোজ করে দেয়। নভেম্বর 10 তারিখে আমি কনসিভ করি, এটাও জানানো হয়। যেদিন সকালবেলা ভোরবেলাকে আমি টেস্ট করি তখন হচ্ছে 5:30 বাজে ভোর। আমি মোমোকে জানাই ঘটনাটা, শামসুনার হলের মোমো হচ্ছে সকাল 6টা বাজে আমাকে নিয়ে হচ্ছে ধানমন্ডি লেকে যায়, গিয়ে বসে অনেকক্ষণ কথাবার্তা বলে আমাকে সময় দেয়, অনেক কিছু বুঝায়, অনেক সাপোর্ট দিছে মেন্টালি। 12টা বাজে আমাকে বাসায় দিয়ে যায়। বাসায় দিয়ে যাওয়ার পর সে হচ্ছে গিয়ে সার্জিস ভাইয়ের সাথে কথাবার্তা বলছে। তার আগের দিন রাত থেকেই হচ্ছে আমার সন্দেহ হইতেছিল, দেখে হচ্ছে আমি সার্জিস ভাইয়ের সাথে যোগাযোগ করার ট্রাই করি। ইভেন কি ওনার মামা শুভম মামা, ওনার সাথে কন্ট্যাক্ট করছি। শুভম মামাকে বলছি যে আপনি একটু ভাইয়ের সাথে কথা বলাই দিয়েন। তো যাই হোক, সেদিন 12টা বাজে আমি বাসায় যাওয়ার পরে সার্জিস ভাই আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, মাহি তোমাকে আমি একটা নাম্বার দিচ্ছি, একটা নাম দিচ্ছি, তুমি এই ম্যামের কাছে যাও, উনি পপুলার ডক্টর, ওনার কাছে যাও, কি কি করা লাগবে উনি তোমাকে বলে দিবে। এতটুকুই বলছে, আর কিচ্ছু বলে নাই। তখন আমি হচ্ছে আজিমপুরে একটা বাসা নিয়েছিলাম, আমার সাথে আমার রুমমেটও ছিল। ওরা আমাকে যথেষ্ট সাপোর্ট করছে। আর এই ঘটনাটা আস্তে আস্তে পরে হচ্ছে টিএসসির এমন কেউ নাই যে জানে না, ঢাকা ইউনিভার্সিটির এমন কেউ নাই যে জানে না, আমার প্রাইভেট ইউনিভার্সিটির অনেক মেয়েরা জানে। আমি রিমিয়াপুর কথা বলি, আমাদের নির্বাহী সদস্য, উনিও বিষয়টা জানে। উনি শুধু বলছে কি হ্যাঁ আমি বিষয়টা দেখতেছি, দেখি কি করা যায়, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারে নাই। যেই 2টা লোক এই কাজগুলো করছে তারা এখন পর্যন্ত ঘুরতেছে, তাদের কোনো শাস্তি এখনো হয় নাই। যাদের জন্য আমি আমার লাইফটাকে নষ্ট করছি, যে আন্দোলন, এই আন্দোলনের পরেও কেন এখন আমরা বৈষম্যের শিকার হইতে হয়? এগুলোর জন্য কি আমরা আন্দোলনে নামছিলাম? আমার তো সামনে ফিরে তাকানোর কোনো রাস্তাই নাই। আমি না পারতে এখন একজন বয়স্ক লোকের বিয়েও করছি এই বাচ্চার পরিচয় দেওয়ার জন্য। তো যাই হোক, ডিসেম্বরের 31 তারিখে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে আনফর্চুনেটলি। ওইটা ওখানে ক্লোজ হয়ে গেছে। গেল কয়েক মাস ধরে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তাদের অনেকের বাড়ির দেয়ালে বেনামি চিঠি, অনেক কিছু যাচ্ছিল যে মরার জন্য প্রস্তুত। তো এটারে অনেকে হালকা নিছে, আবার অনেকে সিরিয়াসলি নিছে। এর মাঝখানে কাফির বাড়িতে আগুন নিয়েও ধোঁয়াশা আছে। আগুন কি কাফির সেই মশার কয়েল থেকে লাগলো, নাকি সে পরিকল্পিত ভাবে দিল সরকারি নতুন ঘর করার জন্য? এরকম অনেক বক্তব্য আছে। তো এর মাঝখানে ঠাকুরগাঁয়ে আজকে যে ঘটনা ঘটেছে, সমন্বয়কদের জন্য একটা হুঁশিয়ারি বার্তা। কারণ এই সমন্বয়ক একটা চিঠি পাইছিলেন মরার জন্য প্রস্তুত। এই মুহূর্তে তিনি মৃত্যুর সাথে পাঞ্জাই লড়ছেন। ঘটনার প্রেক্ষাপট, ঠাকুরগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হচ্ছেন কবিরুল ইসলাম জয়, বয়স 28। তাকে আজকে ভোরবেলা কুপিয়ে জখম করে মৃত ভেবে রাস্তায় ফেলে দিয়ে গেছে একদল দুর্বৃত্তরা। ভোর 5:30টার দিকে ভুল্লি থানার বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষ তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করিয়েছে। আর তার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার কেশরবাড়ির মৃত মতিউর রহমানের ছেলে। পুলিশের বক্তব্য, ঢাকায় চোখের চিকিৎসা করে হানিফ পরিবহনের বাসে করে ঠাকুরগাঁও বাস টার্মিনালে নামেন জয়। সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা 2টি মোটর সাইকেলে হঠাৎ করে দুর্বৃত্তরা আসে। কোনো বলা নেই, কথা নেই, তার উপরে তারা চাপাতি দিয়া মোটামুটি তাকে জখম করে যতটুকু দরকার, আর এলোপাতারিক উপায় মারধরও করছে। তার বন্ধু বলছেন যে জয় জুলাইয়ের আন্দোলনে আমাদের সাথে ছিল, তার শরীরে 27টি গুলির চিহ্ন রয়েছে, চোখেও তার গুলি লাগছিল। এখন এই চোখের চিকিৎসার জন্য 19শে ফেব্রুয়ারি ঢাকায় গিয়েছিল। আর আজ সকালে বাড়ি ফেরার পথে ভোর 5টায় তার উপরে হামলার ঘটনা ঘটে। তার সঙ্গে থাকা সব কাগজপত্র ও দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে।
তো তার বক্তব্য, আমরা পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছি। আর যিনি আহত হয়েছেন তার বক্তব্য হচ্ছে, তিনি বাড়ি ফেরার পথে রাত 2টার দিকে একজন তারে ফোন করে জানতে চায় তিনি কোথায় আছেন। তো তিনি বলছেন যে আমি তো ভাই ঢাকা আছি, তো বলতেছে জরুরি কাজ ছিল, কখন ফিরবেন? তো বলছে আমি ভোর হবে, আস্তে আস্তে আমি বাস থেকে নাইমা আইসা বাড়িতে যাব। এই তথ্যটা নেওয়ার পরে যখন তিনি ঠাকুরগাঁও ফিরছেন ভোর 5টার দিকে, ওই দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়েছে। তিনি কাউকে চিনেননি, আর তার বক্তব্য তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল। যেহেতু তিনি জুলাই অভ্যুত্থান আগস্টের সাথে কানেক্টেড, সুতরাং ফেসিবাদী শক্তির কেউ না কেউ এই ঘটনা করেছে। এখন স্বাভাবিকভাবে চিন্তা হয়তো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এই নামটাই চলে আসছে। এখন বাংলাদেশে অনেক কিছু ঘটে, কে করছে, বাট কমেন্টে সবাই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ লিখছেন। হতেও পারে, আবার নাও কিন্তু হতে পারে। তবে সমন্বয়ক যারা এই লেভেলে আছেন তাদের একটু নিরাপত্তার ইস্যুটা জরুরি। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাওয়ার জন্য যা যা ডকুমেন্টেশন প্রয়োজন বাংলাদেশ পাঠিয়েছে। এর আগেও বাংলাদেশ ক্রমাগত চেয়েছে, নোট ভার্বাল দিয়েছে, কিন্তু আমরা প্রায় নিশ্চিতভাবেই বলতে পারি শেখ হাসিনাকে ভারত ফেরত দিচ্ছে না। কিন্তু এই যে অন্য নেতারা যারা আছে, সংখ্যাটা অনেক। আমি আসছি সেই জায়গায়। বিবিসি বাংলা চমৎকার একটা রিপোর্ট করেছে, সেখানে ভারতে কত আওয়ামী লীগ নেতা আছে, কিভাবে গেছেন, মোটামুটি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে কয়েকদিন আগে এই রিপোর্টটা করেছে। এখন আমরা প্রশ্ন করছি, আমাদের সরকার এই লোকগুলোকে চাইছে না কেন? এবং এই রকম লোকদেরকেও যদি দেশে আনা যায়, সেটা আমাদের জন্য খুব বড় একটা প্রাপ্তি হবে। আমি একটু রিপোর্টের কিছু অংশ পড়ি, তারপর আরও কথা বলতে চাই এই ইস্যুতে। মানে এখানে এই রকম আছে যে কতজন আছে, কিভাবে আছে, কে কোথায় আছেন। পড়ি। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ ভারতে পালিয়ে চলে আসেন, এটা এখন ওপেন সিক্রেট। যারা দলের যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, এটাকে ঠিক পালিয়ে আসা বলা যায় না, কৌশলগত কারণে সাময়িকভাবে আমরা আত্মগোপন করেছি মাত্র। ওনাকে মানে মিডিয়াতে মানে অন ক্যামেরা কথা বলতে দেখা যায়। এখানে আছে এরকম আওয়ামী লীগের যেসব নেতারা ভারতে অবস্থান করছেন, তাদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গে আছেন, কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা ছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, কেউ দিল্লিতে, কেউ আবার ত্রিপুরায় বাসা ভাড়া নিয়ে থাকছেন বলে বিবিসি বাংলা জানতে পেরেছে। তবে ইউরোপ সহ অন্যান্য জায়গায়ও আছে। এদের কেউ 5 আগস্টই শেখ হাসিনার দেশ ছাড়ার পরপর চলে আসেন, কেউ আবার কয়েক মাস পরে এসছেন। এই জায়গাটা এবার খেয়াল করি। বিভিন্ন সূত্র থেকে বিবিসি বাংলা জানতে পেরেছে যে প্রথম সারির বা ক্যাটাগরি এ নেতাদের মধ্যে অন্তত 200 জন পশ্চিমবঙ্গে বাস করছেন। এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল ও সাবেক সরকারি শীর্ষ পদাধিকারী এবং মন্ত্রীরা, তেমনি আছেন প্রায় 70 জন সংসদ সদস্য। মানে এ ক্যাটাগরির 200 জন মন্ত্রী এবং শীর্ষ পদের লোকজন এবং 70 জন সংসদ সদস্য আছে। বাকিদের মধ্যে রয়েছে অবসরপ্রাপ্ত সেনা অফিসার, পুলিশের সিনিয়র কর্মকর্তা, আওয়ামী লীগের অনেক জেলা সভাপতি, সম্পাদকরা, জেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও। এদের বেশিরভাগই নেতা ইত্যাদি ইত্যাদি। এরপর বলছে পশ্চিমবঙ্গের ক্যাটাগরি 1 নেতা এবং সরকারি কর্মকর্তা ছাড়া উপজেলা স্তরের সভাপতি, সম্পাদক, জুনিয়র এবং কম গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতাদের সংখ্যাটা প্রায় 1000-এর কাছাকাছি বলে জানা গেছে। 1000, এবং এরা ওই উপজেলা পর্যায় পর্যন্ত, তাও নেতা 1000-এর মতো ভারতে গেছে। এবং এখানে কিভাবে দেশ ছেড়েছে তারা বিভিন্ন এজেন্সির কাছ থেকে জানতে পারে যে অগাস্টে, এমনকি আমি একজনের কথা বলি, আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, উনি আগস্টের 5 তারিখের পরে আন্ডারগ্রাউন্ডে চলে যায়, ফোন বন্ধ করেছিল, দেশেও ছিল। উনি অক্টোবর মাসে দেশ ছেড়েছেন। মানে উনি কীভাবে কোন সীমান্ত দিয়ে পার হয়েছেন বলেননি, কিন্তু তিনি পার হয়েছেন। বাহাউদ্দিন নাসিম 10 তারিখে দেশ ছেড়েছেন। সবাই সীমান্ত দিয়ে, কোন সীমান্ত দিয়ে পার হয়েছেন সেটা বলেননি। এরকম কথাবার্তা। প্রায় সবাই এরকমভাবে ভারতে গেছেন। তাদের যোগাযোগ আছে, কিভাবে যোগাযোগ হয়, দেখা সাক্ষাৎ হচ্ছে, তাদের হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য টেলিগ্রাম সহ বিভিন্ন গ্রুপে কথাবার্তা হচ্ছে। এবং যারা কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা আছে তাদের নিয়মিত দেখা সাক্ষাৎ হয়, অন্যের বাসায় যান। এবং সারা বিশ্বেও ওই যে হাসান মাহমুদ, তিনি বেলজিয়ামে পালিয়েছেন, বেলজিয়ামের তার সাথেও যোগাযোগ আছে। এসব কথাবার্তা এখানে লেখা। শেখ হাসিনার সাথে কিভাবে যোগাযোগ, এখানে বলা হচ্ছে নিয়মিত যোগাযোগ। যারা ভারতে আছে তাদের শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ আছে। আত্মগোপনকারী নেতারা বিবিসিকে বলেছেন তিনি নিয়মিত নেতা থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ কর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখেন। একজন নেতা বলেছেন শেখ হাসিনাকে অ্যাপের মাধ্যমে মেসেজ করে রাখলে তিনি তার সময় মতো উত্তর দেন।
তারপর তো কথাবার্তা হয়। যে কথাটা বলছিলাম, আমার মনে হয় বাংলাদেশের এখন এই ব্যাপারেও মনোযোগ দেওয়া উচিত। সেটা হচ্ছে এই যে যারা ভারতে পালিয়েছে, প্রথম কথা বাংলাদেশের গোয়েন্দা তথ্য খুব স্ট্রং থাকতে হবে। কোন কোন নেতা ভারতে আছেন এই তথ্য এর মধ্যেই থাকা উচিত ছিল, যারা ইভেন প্রকাশ্যে আসছেন না। যেমন আমরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সবচেয়ে ভয়ঙ্কর ক্রিমিনালদের একজন, আমরা জানি জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের রিপোর্ট, তাতে এই স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও খুব উল্লেখযোগ্যভাবে বলা আছে। এই লোককেও দেখা গিয়েছিল কলকাতায়, এখন খুঁজতে হবে। শামীম ওসমানকে আমরা দেখেছি, আজমিরে আছেন সম্ভবত, যেখানে যেখানে থাকুক না কেন। এরকম আরও কে কে আছে যাদেরকে দেখা যাচ্ছে তো দেখছি, যাদেরকে দেখা যাচ্ছে না তাদের তথ্য সরকারের কাছে থাকতে হবে। আমাদের অ্যাটলিস্ট এইটুকু গোয়েন্দা সক্ষমতা থাকা খুবই জরুরি। চলে যাওয়া ঠেকানো হয়নি, বা অনেকেই নাকি নানান ডিল করে পার করে দিয়েছেন, যার সাথে দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি লোকজন এবং রাজনৈতিক নেতারাও এর সাথে যুক্ত ছিলেন, করে তাদেরকে ডিলের মাধ্যমে পার করে দিয়েছেন। এখন অন্তত তাদের এই তথ্য থাকা দরকার। এবং প্রত্যেকের বিরুদ্ধেই মামলা আছে, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, টপ যারা আছেন। এবং এই 1000 জন, আমি 1000 জন আওয়ামী লীগের যত জনের নামই করি না কেন, প্রত্যেকে ক্রিমিনাল। আওয়ামী লীগ ইজ আ ক্রিমিনাল গ্যাং, মাফিয়া গ্যাং। সো সবাই তাই, এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা আছে, প্রায় প্রত্যেকের বিরুদ্ধে দেখা যাবে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। তাহলে আমাদের যেহেতু আসামি প্রত্যার্পণ চুক্তি আছে, সরকার কেন এদেরকেও এবার চাইছে না? এদেরকে অফিসিয়ালি চাওয়া হোক, এবং সারা পৃথিবীতে, ওরা যদি নাও দেয়, সারা পৃথিবীতে দেখানো হোক। শুধু শেখ হাসিনা না, শত শত লোককে, শত শত ক্রিমিনালকে ভারত তার মাটিতে রেখে দিয়েছে। এবং এই চাওয়াটা যদি আমরা খুব স্ট্রংলি চালিয়ে যেতে পারি, কিছু লোককে যদি আনা যায়, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অর্জন হবে। এবং এটা আওয়ামী লীগের দেশে থাকা বা বাইরে থাকা সবার প্রতি একটা মেসেজও হবে, যে তাদের লিস্ট যেসব কনফিডেন্স আছে সেটা ভেঙে পড়বে এই মেসেজের মাধ্যমে। এটা না ভাঙলে তারা খুব কিছু করে ফেলতে পারবে, আমি তা মনে করি না। আমি কেন একদিন এটা নিয়েও একটু ডিটেল কথা বলবো, আওয়ামী লীগ বা হাসিনা জুজু, আমাদের সেই জুজুতে ভোগা উচিত কিনা। কিন্তু ওই যে বললাম, তারা থাকা বাংলাদেশের মধ্যে কিছু না কিছু কেওস তৈরি করতে পারে। আমাদের এই মুহূর্তের যে গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের পথে আছি, ট্রানজিশনের পথে আছি, সেখানে এই কেওসগুলোও আসলে এক ধরনের প্রভাব, নেগেটিভ প্রভাব রাখতে পারে। সুতরাং এরকম কিছু লোককে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে সেটা তাদের মনোবলে দুর্বলতা তৈরি করবে, এবং তারা এই সব চেষ্টা থেকে, এইসব চিন্তা থেকে, এইসব পরিকল্পনা থেকে সরে আসার খুব ভালো সম্ভাবনা থাকবে। সুতরাং আমি চাই সরকার এই সব লোকজন, এই যে নাসিম আছে, এটা তো অন রেকর্ড কথা হচ্ছে, পঙ্কজ দেবনাথ তার চেহারা দেখাচ্ছেন, শামীম ওসমানকে দেখা গেছে আজমিরে বা অন্যান্য জায়গায়ও খুঁজলে তাকে পাওয়া যাবে, উনি ভারতে আছেন, এটা দেখা যাচ্ছে। এরকম আর যারা যারা দেখা যাচ্ছে আর নেই, তাদেরকে তো তালিকা সরকার হস্তান্তর করবে। এইটুকু গোয়েন্দা সক্ষমতা সরকারে থাকতে হবে যে এরা আছে, এদেরকে আপনি পাঠান, অফিসিয়ালি তারা জানাক যে এরা আছে বলে আমরা জেনেছি, এরা আমাদের এখানে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, এদেরকে পাঠাতে হবে। এই চাপটা চলুক, এবং কতজনকে ভারত না দেয়, এবং এটা ঢোল পেটাতে থাকি গ্লোবালি। আমাদের কাছে এখন জাতিসংঘের রিপোর্ট আছে, যেখানে আওয়ামী লীগের সংগঠন হিসেবে আওয়ামী লীগ কী করেছে, আওয়ামী লীগকে দিয়ে যে তারা যে পুলিশের এক্সটেনশন হিসেবে, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক্সটেনশন হিসাবে এই ম্যাসাকারের পার্ট হয়েছে, এই ক্রাইম এগেন্সট হিউম্যানিটি করেছে, এটা এখন অত্যন্ত রেসপন্সিবল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন, তার দ্বারা প্রমাণিত। সুতরাং সারা পৃথিবীতে আমরা এটা নিয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে হাউকাউ করতে পারবো। আওয়ামী লীগের যে কেউকে আমরা চাইতে পারবো, এবং অন্যান্য দেশেও, কোথায় নয়, বেলজিয়ামেও হাসান মাহমুদকে চাওয়া যাবে না কেন, সেও চাওয়া উচিত, সেটা চাইতে হবে। সো আমরা এইটা করি, আর দেশের মধ্যে আমরা অন্তত এই দাবিটা যাতে জারি রাখি। করেছে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তো আজকে যখন আমরা এই একটি প্রোগ্রামে আসার পূর্বে আমরা ভাবছিলাম যে আমরা আমাদের সেই যোদ্ধাদের সাথে আবারও আজকে একত্রিত হতে যাচ্ছি, যেই যোদ্ধারা শুধু বাংলাদেশের ভোটার নয়, বরং যাদের সেই ট্রেনিং রয়েছে, যখন প্রয়োজন হবে তারা রাজপথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের সারিতে থেকে লড়াই করবে। আবার যখন প্রয়োজন হবে, তখন দেশের সার্বভৌমত্বের দিকে যদি কোনো শকুন নজর দেয়, সেই শকুনদের চোখ উপড়ে ফেলবে। আমরা আজকে আপনাদের সামনে আমরা কি করতে চাই সেটি তুলে ধরতে এসেছি, আমরা আপনাদের থেকে কি চাই সেটি বলতে এসেছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে,
প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি উপজেলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী একজন সৈনিক হোক, একজন অফিসার হোক, তাদের পরিবারে অন্যরকম একটা সম্মান থাকে। আমি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি। আমার বাড়ি থেকে বাংলাদেশের যে সীমান্ত তার দূরত্ব হচ্ছে মাত্র 3 কিলোমিটার। আমরা সেই জায়গায় দেখেছি আমাদের গ্রামে একজন সার্ভিক কিংবা অবসরপ্রাপ্ত সৈনিকেরও কতটা সম্মান থাকে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আপনারা এই সশস্ত্র বাহিনীর বিভিন্ন জায়গায় যে দায়িত্ব পালন করেছেন, আপনাদের ভিতরে যে ন্যায় নিষ্ঠা, যে দেশপ্রেম, যে ডিগনিটি, যে শৃঙ্খলা, এগুলো এখন সময় এসেছে ঘরে বসে না থেকে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে। আপনারা যখন আপনাদের এই অবসরের পরে ঘরে চলে যান, পরিবারের সাথে সময় কাটান, তখন সবচেয়ে বড় যে সমস্যাটি হয় যে আপনাদের যে তুলনামূলক অযোগ্য মানুষগুলো অর্থকে সামনে রেখে, ক্ষমতার অপব্যবহারকে সামনে রেখে, চাঁদাবাজিকে সামনে রেখে, দখলদারিত্বকে সামনে রেখে ওই এলাকাগুলোতে রাজনীতি করে এবং আপনাদেরকে বছরের পর বছর, দিনের পর দিন তাদের নেতৃত্ব মেনে এই ভোগান্তিগুলোর মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু এখন সময় এসেছে, আর ঘরে বসে থাকার আর সময় নেই। আপনারা এখন আপনাদের জায়গা থেকে, আপনাদের ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায়, জেলায় আপনাদের দায়িত্ব নিতে হবে আগামীর বাংলাদেশে ওই ন্যায়, নীতি, নিষ্ঠা, দেশপ্রেমকে সামনে রেখে আপনারা আগামীর বাংলাদেশে নিজের জায়গায় ফিরে গিয়ে হয় একজন চেয়ারম্যান হয়ে উঠুন, একজন মেয়র হয়ে উঠুন, একজন কাউন্সিলর হয়ে উঠুন, একজন এমপি মন্ত্রী হয়ে উঠুন। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করছি, আজ থেকে শুরু করে আপনারা নিজের এলাকায় গিয়ে যার যতটুকু মনে হয়, যতটুকু কর্মযজ্ঞে আপনারা কাজ করতে পারবেন, ততটুকু জায়গায় আপনারা কাজ করা শুরু করুন। আপনাদেরকে আজকে রায় দিতে হবে এবং বাংলাদেশের মানুষকে এই রায় জানিয়ে বাংলাদেশে ছড়িয়ে পড়তে হবে। আপনারা একসাথে গলা উঁচু করে রায় দিন। এই বাংলাদেশে আপনারা কি আর চাঁদাবাজিকে সমর্থন করবেন? আপনারা কি আর দখলদারিত্বকে সমর্থন করবেন? আপনারা কি আর ক্ষমতার অপব্যবহারকে সমর্থন করবেন? আপনারা কি আর ঘুষকে সমর্থন করবেন? আপনারা কি আর সুপারিশের মাধ্যমে অযোগ্য মানুষের চাকরিকে সমর্থন করবেন? এই বাংলাদেশে এতদিন যে বিষয়গুলো দিয়ে আমরা অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, জুলুমের শিকার হয়েছি, আমরা সেগুলো আর করতে দিব না। একটা জিনিস মনে রাখবেন, খুনি শেখ হাসিনা একাই গিয়েছে, কিন্তু তার এই যে চর্চা 16 বছর ধরে তার যে একটা সিস্টেম, এটার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের এই মানুষগুলো গিয়েছিল। অনেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই সিস্টেমগুলো আবারও জারি রাখতে চায়। আমরা আমাদের জায়গা থেকে দেখছি অলরেডি বিভিন্ন জায়গায় এই সিস্টেমগুলো বিভিন্নভাবে আবার মানুষের সামনে আসছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সিস্টেমগুলো প্রতিহত করতে হবে। এতদিন আপনারা বলে এসেছেন অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেইনি। এখন সময় এসেছে সেই ট্রেনিংকে দেশ এবং মানুষের জন্য কাজে লাগানো। যেই জায়গায় আপনারা ক্ষমতার অপব্যবহার করতে দেখবেন, আবার বিভিন্ন মানুষের এই নোংরা রাজনীতি করতে দেখবেন, সেই জায়গায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করুন। এই অভ্যুত্থান যেদিন 5ই আগস্ট হয়, সেদিন রাজপথে কোটি মানুষ ছিল, কিন্তু যেদিন শুরু হয় সেদিন হাজারো মানুষ ছিল না। সেদিন কয়েকশো মাত্র মানুষ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যাত্রা শুরু হয়েছিল। কিন্তু যখন আপনার সামনে ন্যায় নীতি থাকবে, দেশপ্রেম থাকবে, আপনি একটি নিষ্ঠার সাথে, সততার সাথে সামনে এগিয়ে যাবেন, তখন ধীরে ধীরে আপনার ওই 100 মানুষ থেকে হাজার মানুষ হবে, হাজার থেকে লক্ষ হবে, লক্ষ থেকে কোটি হবে। আমরা আপনাদেরকে শুধু একটা জিনিস বলি, এই অভ্যুত্থানে আমাদের বোনেরা, নারীরা রাজপথে আমাদের সামনে থেকে আমাদের এই লড়াইটাকে নিজেরা একটি অভেদ্য দেয়াল করে গড়ে তুলেছিল। আমরা বিশ্বাস করি আমাদের অবসরপ্রাপ্ত
সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি আমাদের সাথে দাঁড়ায়, তাহলে সে অভেদ্য দেয়াল আগামীর বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অভেদ্য দুর্গে পরিণত হবে। আমি আপনাদেরকে অনুরোধ করি, আগামীর বাংলাদেশে আপনারা দেশপ্রেমকে সামনে রেখে, সততাকে সামনে রেখে, জনগণের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য ভোটের রাজনীতিতে আসুন। এই রাজনীতি ভোটের রাজনীতি শুধু নয়, এই রাজনীতি ভোটের রাজনীতির মাধ্যমে যেন জনগণের রাজনীতি হয়। আপনাদেরকে একটা জিনিস বলি, আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। বাপ নেতা হলে ছেলে নেতা হবে, এই ট্রেডিশন আর থাকবে না। আপনি যদি যোগ্য হন, তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য করব। আপনি যদি আমাদের যৌক্তিক সমালোচনা করেন, সেই সমালোচনা আমরা মেনে নিতে বাধ্য থাকব। আমরা কোনোদিন এটা মনে করব না যে এ আমার সমালোচনা করছে, তাহলে আমার প্রতিপক্ষ একে সাইড করতে হবে। এই মাইনাসের পলিটিক্স আগামীর বাংলাদেশে আর থাকবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে শুধু একটা কথাই বলি, আমাদের ওই মানসিকতা আছে যে আপনারা আমাদের ভুল ধরিয়ে দিবেন, সেখান থেকে আমরা নিজেদেরকে সংশোধন করব এবং সেভাবে আগামীর বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে করব। আপনারা আপনাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি গ্রামে, ইউনিয়নে, উপজেলায়, জেলায় আপনাদের জায়গায় এই নতুন বাংলাদেশের যে রাজনীতি, নতুন চিন্তাধারার যে রাজনীতি, সেই রাজনীতির কথা ছড়িয়ে দিন। একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, রাজনৈতিক দলের স্বার্থকে এক পাশে রেখে জনগণের স্বার্থ, দেশের স্বার্থকে সামনে নিয়ে কাজ করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশে কেউ আমাদেরকে আর রুখতে পারবে না। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বর্তমানে কোনোভাবেই ভালো যাচ্ছে না। অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লবের সময় এনটি আওয়ামী লীগের যারা ছিলেন তাদের মধ্যে কিছুটা ঐক্য লক্ষ্য করা গেছিল, কিন্তু এখন সেই ঐক্যে ফাটল ধরেছে। প্রত্যেকে তার নিজের মতো করে কথা বলছে, কেউ কাউকে পছন্দ করছে না। অর্থাৎ সেই ঐক্য এখন আর নেই। একদিকে বলা হচ্ছে ছাত্র জনতা, অন্যদিকে বলা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রী, আরেকদিকে নুরুর দল, আরেকদিকে নাগরিক ঐক্য, অন্যদিকে জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্রদল, আরেকদিকে জামাতে ইসলাম, ছাত্র শিবির, একদিকে হেফাজত, আরেকদিকে চরমোনাই। অর্থাৎ প্রত্যেকের মধ্যেই এখন বিভেদ তৈরি হয়ে গেছে। আর আওয়ামী লীগ নিধনের নামে ডেভিল হান্ট চলছে। আর সেনাবাহিনী কোন দেশের সেনাবাহিনী সেটি কিন্তু দেশবাসী বুঝতে পারছেন না, এটা কি বাংলাদেশের সেনাবাহিনী, আর সেটি নিয়ে অনেকের কনফিউশন আছে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি কিন্তু পুরোপুরি নোবেল প্রাইজ শান্তি পুরস্কার পাননি। হাফ নোবেল বিজয়ী, শান্তি পুরস্কার বিজয়ী। অর্ধেক পেয়েছে গ্রামীণ ব্যাংক, অর্ধেক পেয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এখন অর্ধেক শান্তি পুরস্কার তিনি যে পেয়েছেন, সেই শান্তিটা বিরাজ করছে তার নিজের মধ্যে এবং তার পরিবারের মধ্যে। দেশের জন্য উনি শান্তির কোনো কাজ করছেন না। উনি ছাত্রছাত্রীদেরকে শুধুমাত্র ফুলিয়েই যাচ্ছেন, ছাত্রছাত্রীদেরকে নিয়ে আন্দোলন করতে চাচ্ছেন এবং দল গঠন করতে চাচ্ছেন। আর অর্ধেক শান্তি তিনি তার নিজের জন্য ব্যবহার করছেন, আর বাকিটা তো অশান্তি। নোবেল কমিটি ভুল করেছে, ওনাকে পুরো শান্তি পুরস্কার দিলে আজকে দেশের এই অবস্থা হতো না। যতটুকু হাফ অশান্তি আছে সেটি তিনি দেশের মানুষের উপর প্রয়োগ করছেন। দেশের মানুষ এখন চরম অশান্তিতে আছে। এতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো দোষ নেই। এটা নোবেল কমিটি কেন ওনাকে পুরো শান্তি পুরস্কারটা এককভাবে দেয়নি, সেই দিকে খেয়াল করতে হবে এবং নোবেল পুরস্কারকে, নোবেল কমিটিকে আমরা দায়ী করতে পারি। আর বিশৃঙ্খল অবস্থা যেটি পরিলক্ষিত হচ্ছে সেটি কিছুটা বললেই আপনারা বুঝবেন, কথাগুলো একটু এলোমেলো হবে, গুছিয়ে নেবেন। আপনারাই জানেন বিএনপি চেয়েছিল যে একটু দ্রুত নির্বাচন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের মূলা ঝুলিয়েছে এবং দ্রুত নির্বাচন হলে বিএনপির ফলাফল ভালো হবে, এটা স্বাভাবিক, এটা সবাই জানে।
কিন্তু ধীরে ধীরে গত 7 মাস যাবৎ বিএনপি বুঝে গেছে, দেশের মানুষও বুঝে গেছে, বিএনপি কোনোভাবেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আস্থার মধ্যে নেই। তারা পাত্তা দিচ্ছেন না, বিএনপির কোনো কথাই শুনছেন না। বিএনপি নির্বাচন চাচ্ছে, কিন্তু ওই উপদেষ্টা মণ্ডলী বলছে সংস্কার হবে, সংস্কার। বিএনপি এখন বলছে এই সংস্কারের কথা বলে বলে নির্বাচনকে পিছিয়ে দিবেন না। তারা এই বছরই নির্বাচন চাচ্ছে, কিন্তু সরকার কোনোভাবেই নির্বাচন দিতে চাচ্ছেন না। যদিও আমাদের প্রধান উপদেষ্টা বারবার বিভিন্ন মাধ্যমে বলেছেন যে 25শে ডিসেম্বরের মধ্যে বা 26-এর শুরুতে নির্বাচন হতে পারে, কিন্তু তার কোনো সম্ভাবনাই যদি আদায় করে না নেওয়া হয়। আচ্ছা, সব দলগুলো আবার এক হয়ে যেতে পারে আগামীতে নির্বাচন প্রশ্নে, কিন্তু এখন তাদের মধ্যে বিভেদ চলছে। আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।